চাচাতো ভাই নিয়ে যে একটা সিগারেট দিল, নে খা, পাশে ডাইকে নিয়ে। আমি বলতেছি যে না এইটা আপনি খাবো না। তুই খাস সিগারেট বিড়ি, আমি জানি খা। তো ঠিক আছে, আমি আর ওই রকম মন্তব্য ছিল না আমার মধ্যে। মাথা ঘুরতেছে, পা ফেলতেছে, মনে হচ্ছে পাহাড় থেকে। এইখানে আমি ওই মেয়ের সাথে কখনোই আমি মানে বাসর ঘর করব না, ওটা তো ঠিক আছে, টার্গেট এটাই। কিন্তু এটা টানার পরে আমার হুঁশ ছিল না। এইরকম সেম কাহিনী যে মানে এখন আমি নিজে থেকে বোবা হয়ে গেছি, চুপ করে বসে আছি, কোনো কথা নাই আমার মধ্যে। চুপ করে বসে তোমার সাথে কি করলো? আমাকে নিয়ে যায় তারা কোন রকম একটা বাসর ঘর সাজায় ওটার মধ্যে ঢুকাই দিলে আমি যা মেয়েটা টান দিচ্ছে, তুইও চলে আসতেছিস, কারণ তুই তো ব্রেন কাজ করতেছে না। না, আমার মাথায় কোনো কাজ করতেছে না। ও কাছে আসতে তুই মিশে যাচ্ছিস, কারণ তোর ব্রেন কাজ করতেছে না। ও যে আমাকে মানে আপন করে নিবে এর কোনো অভিজ্ঞতার মধ্যে নাই, কারণ তো আগের আমলের টাইপের ব্রেন। দে একসময় মিশে গেলি। হ্যাঁ, আমি যা মানে ওই মাথা ঘুরতেছে, শুয়ে পড়লাম, কাজ করছে না, শুয়ে পড়লে তো পাশে শোয়া। হ্যাঁ, ওইও পাশে শোয়া, নিজে অজ্ঞানের মতো মিশে গেলি, ভেসে গেলি, কারণ তো পাশে শোয়া। এখনো ভাসি নাই, এখনো সাগরে ভাসি নাই, কিন্তু যে এখন আমি তো শুয়ে আছি, আমার তো এইভাবেই রাত চলে গেছে। হ্যাঁ, রাত চলে গেছে। সকালবেলা উঠে এখন আমি ভাবতেছি, হায় আল্লাহ, আমি কি করলাম? কি করলি? এখন আমি কি করলাম? আমার চিন্তা ভাবনা ছিল যেভাবে হোক এটা মীমাংসা করে ভুল হইতেই। এখন আমি একটা ওই যে মানে ডিসিশন নিতে ভুল করছি কি, ওই বাইরে থেকে বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে, যার কারণে আমি ভুলটা করে ফেলেছি। তো এখন আমি হায় আল্লাহ আরেকটা ভুল করে ফেললাম, আমি তো মেয়ের সাথে রাতও কাটাই। রাত কাটানো কারণ তোর তো ব্রেন কাজ করতেছে না, এটার জন্য তো ওই চাস্তো ভাই দায়ী আমি মনে করি। অফকোর্স দায়ী, কারণ সিগারেট এক জিনিস, আর ওর মধ্যে তুই গাঁজা ঢুকাই দিলি, এবং ওইটা তুই তো খাইও বুঝতো না। এটা খাইলে এই যে স্টেপ মারিস, আমি খাইছি তা আমি পয়ে পড়ছি, স্টেপ যখন দেয় তখন মনে হচ্ছে যে পাহাড় থেকে গর্তে পা ফেলতেছে, রাইট? আবার যখন তুই ঘুমায় গেছিস বিছানায়, আমার পাশে তোর বউ, কোনো এই ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই, তো এরকম হচ্ছে যে গোটা ঘরটা মনে হচ্ছে তোকে মিলে বন্ধ করলে মনে হচ্ছে গোটা ঘরটা তোর চাপা। আমি খাইনি, বয়ে পড়ছি, এইভাবে চাপায় দিচ্ছে তোর উপরে, তাই না? ঠিক না? ঠিক এটা হয়েছিল না? ঠিক প্রথম খাইছিল তুই, বয়ে পড়ছিলাম, একটি গাছ আর তো খাইনি, ওখানে লিখছিল এরকম যে তুই যখন। এটা কোন রাইটার লিখছে? না ঠিক আছে, এগুলা যারা অনুভূতি করছে তারাই। পরিমল চন্দ্র অনুভূতি করছে মানে আপনি কি বলতে চাচ্ছেন খাইছে? আচ্ছা, তাই সই পরিমল চন্দ্রের কথা বলছি। ইটস এ বিখ্যাত রাইটার, এডিশন হচ্ছে 1932, সেটা হচ্ছে মেদিনীপুর ক্যালকাটা থেকে প্রথম ফার্স্ট রিলিজ। তো ঘুমাচ্ছি যখন, তখন হচ্ছে গোটা পাহাড় তোর উপরে ভেঙে পড়তেছে, রাইট? এবং গোটা ঘর যেন উলট পালট হচ্ছে, রাইট? চোখ বন্ধ করলে তখন তাদেরকে চোখ খুলতেছিস, পাশে কিন্তু বউ। জি, ওই সময়টাতে মহিদুল তুই ওর সাথেও কিন্তু একটু ইন্টিমেটেড হয়ে যাচ্ছিস, কারণ ব্রেন যেহেতু কাজ করতেছে না, তুই সেটাই করতে যেটা তোর করতে তখন ভাল লাগে, রাইট? মানে আমি বলছি না যে তুই পুরো দস্তুর ফেসে গেছিস, কিন্তু সেটাই তুই করতেছিস যেটা তোর করতে ভালো লাগতেছে, রাইট কিনা রং? এটা কিন্তু কন্ট্রোলটা রাখতে পুরোপুরি পারতেছিস না ওই সময়। এর মানে এই না যে এক্সট্রিম লেভেলে চলে গেছিস, কিন্তু যাচ্ছিস তো, যাচ্ছিস কিনা? না, এই তখন আমার ঘটনাটা এমন ঘটে যে যাওয়ার পরেই আমি মানে কিছুক্ষণের মধ্যে এরকম ঘটতেছে, ঘুম আসবে না, এরকম না, এরকম ঘটতেছে হঠাৎ আমি মানে ঘুমাই। না ঘুমাবি না, চোখ বন্ধ করলে তোর ঘুরতেছে, তখন চোখ খুলতেছে ভয়ে পাশেও, তখন কি করলি? ওর সাথে কাব্য করতেছিস, গল্প করতেছিস? না, আমি তো আমার থিঙ্কিং এ হারাই গেছি যে এটা আমার সাথে কি ঘটে গেল। এখন যে আমি মানে ওর পাশে যে আমি শুবো না, তাও যা এসে শুয়ে পড়ছি, শুয়ে আমি ভাবতেছি যে আমি কিভাবে এটা সমাধান করব। ওই দিন কাব্য হয় না, এগুলো ওই দিন কাব্য হয় না, কিন্তু আমি মানে সমাধান করার চেষ্টা করতেছি, এখান থেকে আমি বের হব কিভাবে। মানে আমার তো এই সঙ্গী আমার এই করতে করতে ঘুমাই গেছিস? হ্যাঁ, ঘুমাই যে সকালবেলা উঠা এখন আমি বলতেছি এটা কি হইলো আমার সাথে। আমি তো এই মেয়ের সাথে রাতও কাটাই ফেলছি, এখন তো মানে সমাজও মেনে নিবে না। এখন সমাজও মেনে নিবে না যে আমি একে পছন্দ করি না, চয়েস করি না, আমার এটা বউ চাই না। এটা আবারও রিমাইন্ডার দিচ্ছি, আপনার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, আমরা কিন্তু মেইন টুইস্টেই আসি নাই, যার জন্য এত ট্যাটু ফ্যাটু এত কিছু আপনি করছেন, এত ব্রোকেন হয়ে আছেন, তারপর আপনার লাইফের আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা আছে, আর কিন্তু খুব সময় নেই, আপনি শর্ট করে ফেলেন, একদম শর্ট। 10 মিনিট। পরবর্তীতে এইভাবেই মানে তখন আমি আসক্ত হয়ে যাই যে এখন তো আমি এটা সমাধান করতে পারতেছি না, ওইভাবে যে কোনো রকম কাটায় আমি বিদেশে চলে যাব, যাওয়ার পরে ওখান থেকে কাটাবো। পরবর্তীতে আমি বিদেশে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম সব ঠিক, আমি শ্বশুর বাড়িতেও যাওয়া আসা করি না। লাস্ট 10 মিনিটস। হ্যাঁ, পরবর্তীতে শ্বশুর বাড়ি থেকে মানে আমাকে ইনভাইট করে যে তুমি তো চলেই যাবে, একদিন থাকো। আমার বাপ অনেক রিকোয়েস্ট করে, হাত পা ধরে যে যা একদিন, তাদেরও ছেলে নাই যা একটু করা, কিন্তু আমার থিঙ্কিং তো ওইটা বিদেশে যাওয়ার পরে এই বউ যেভাবে হোক ছেড়ে দিব।
তা আমি গেলাম, যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আসার পরে 2 দিন পরে আমি বিদেশে চলে গেলাম। যাওয়ার পরে এখন বিদেশে থাকতে পারি না। এখন আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মানে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি বের মানে অঝোর ধারায় কান্না। তো কি এই সমস্যা? তখন এরকম হলো, পরের দিন আমি দেশে চলে আসছি ভয়ে যে আমি হয়তোবা মরে যাবো। কিন্তু কারণটা কি? আমি নিজে, নিজে উপলব্ধি করলাম যে হয়তোবা আমি নেশা ভান করছি, যার কারণে হয়তোবা সমস্যা দেখা দিতে পারে শারীরিকভাবে। দেশে আসার পরে আবার 15 দিনের ছুটি নিয়ে চলে আসার পরে ট্রিটমেন্ট করলাম। দেশে আসলে এমনি সুস্থ। তাহলে আমি বুঝবো কিভাবে আমি অসুস্থ? True. পরে আবার দেশে 15 দিন পর আবার দুবাই চলে যাই, কিন্তু আমার Last সেম 8 minutes. পজিশন থাকার পরে পরবর্তীতে এখন আমার তো আর সহ্য করতে পারতেছি না। বাড়িতে ফোন দেই, ওনাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করি, আমাকে বাঁচান। সবাইকে ফোন দিয়ে বলি আমাকে বাঁচান। আমি এখানে থাকলে মরে যাইতেছি। আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, সবকিছু। তো আমার বাপ কোন এক কবিরাজের কাছে যায় খবর দেয় যে আমাকে বলে তাবিজ করা হইছে। এটা ওই যে আপনার হ্যাঁ। ওয়াইফের ফ্যামিলি থেকে কে করছে এখন এটা তো আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। এখন কিসের জন্য তাবিজ করা হয়েছে, যেন তাদের প্রতি একটা মায়া, মহব্বত, ভালোবাসা যেন আমার আসে তাদের প্রতি। সেটা আমি কি যেন হইছে? তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাই। এটা শুধুমাত্র হয় বিদেশে গেলে। আচ্ছা। আমি যখনই বাংলাদেশ থেকে ছাড়ি, কিন্তু বাংলাদেশে পা দেওয়ার সাথে, সাথে তাদেরকে ভুলে যাই। তাদেরকে আমার দেখতেও ইচ্ছা হয় না। বুঝতে পারছি। কিন্তু যখনই আমি বাইরে যাই তাদের জন্য আমার মন কাঁদে। আমার সব সময় আমি পাগল দেশে হয়ে আসলে যাই। এটা হয় না। না। পরবর্তীতে সেই দুবাইয়ের আমার সেই এত সুন্দর একটা শৌখিন লাইফ ছিল। খুব সুন্দর আমার একটা জীবন, চাকরি। আমি সেই চাকরিটা একদম ছেড়ে চলে আসা লাগে। কারণ আমার বাঁচতে হবে। তখন আমি চিন্তা ভাবনা করি যে আমাকে বাঁচতে হবে। কিন্তু এবং কি ভাবি, যদি এই জীবন ছেড়ে যাই, এই জীবন আর পাবো না। কিন্তু আমি দেশে যাই কি করব? তারা বললে কি যে তোমার ব্যবস্থা আমরা করব, তুমি চলে আসো। এখন আসার পরে তো আমি এখন পুরাই 3 লাখ টাকা ঋণ। এখন আমার জীবন আমি কিভাবে চালাবো? এখন আমি তো লাইফে সেটেল হইতে পারতেছি না। এদিকে বউ ছাড়বো কিভাবে? এইভাবেই জীবন চলতেছে। আমার বাপ তখন কি করলো, আমাকে 2 মাস পরেই আমাকে দিল আলাদা কইরা। যে তুমি এখন বিয়ে শাদী করছো, তুমি তোমার মতো চলো। আচ্ছা, আমার এখন ছেলে আমাকে আছে। এই পয়েন্ট অফ এই জায়গাটাতে আমাকে এটা বলেন যে তখন কি ওই যে এই মুহূর্তে আপনাকে আলাদা করে নেওয়ার ডিসিশনটা নিয়েছে আপনার বাবা, সেই মুহূর্তে কি আপনার সাথে আপনার ওয়াইফের কিছুটা অন্তরঙ্গতা বেড়েছে কিনা, নাকি একদম শুরুতে যেরকম ছিল সেরকমই আছে? সেরকমই আছে, আমার ভিতরটা সেরকমই আছে। কিন্তু এদিকে আরেকটা কাজ হইছে কি, আমার বউ আমাকে অতিরিক্ত ভালোবাসা শুরু যে করছে। আবার একদিন পাগলের ওরকম মতো। একসাথে ছিলি। একদিন না, ওই 10 তখন দিন। বিদেশ থেকে আসার পরে তখন তো সঙ্গেই ওরকমেই ছিলাম। থাকতেছি। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবেই ওই যে সেটা হ্যাঁ। সেবন হ্যাঁ। করতেছি, ওর সাথেই সঙ্গ দিচ্ছি। কি সেবন? ওইটা হ্যাঁ, সিগারেটের মধ্যে দেখতে। হ্যাঁ। তো সঙ্গ দিচ্ছি। ওটার এভাবে কারণে না বেটা, দেশে তোর যাওয়ার পরেও আগ্রহ ওইভাবে লাগতেছিল না। হ্যাঁ। সঙ্গ দিছি, মিথ্যা বলবো না। কিসের জন্য? আমার এখন লাইফে তো একে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। একে দুবাই ছাড়বো তো কিভাবে? শেষ, বাপ ঠেলে দিয়েছে। হ্যাঁ, এখন এখন তো আমি আর কিছু শেষ। নাই। তখন তো তুই আশ্রয় দিচ্ছিস গাঞ্জা। গাঞ্জা কাউকে আশ্রয় দেয় না বেটা, ওটা একটু সহায়ক ভূমিকা। বাট তুই চাচ্ছিস যেখানে কোনো রকম শেল্টার নেই, রাইট? ভালো এবং লাগলো না, ওর সাথে মজা করছিস। এবং তারপর তার পাশাপাশি হচ্ছে যে যেহেতু আপনার ওয়াইফও আপনাকে অসম্ভব ভালোবাসে, আপনি ডিনাই করতে পারছিলেন না তার অ্যাপ্রোচ, তাই না? ওকে, তারপর তো তারপর তারপর এভাবে জীবন যাপন করতে থাকি। যে পরবর্তীতে আবার আমার সুযোগ আসে, আমি আবার বিদেশে যাই। বিদেশে যাওয়ার পরে এখন এই যে ফ্যামিলি ছিল, তো আমার পরিবার, তো তারপরে এখন এমন পর্যায়ে চলে গেছি যেহেতু সময় নাই স্যার। তো আমার যেটা মেইন পয়েন্ট ছিল, গুরু, যে ভুল হয়ে গেছে ক্ষমা করবেন। আমি আপনার কাছ থেকে একটু গাইডলাইন নিতে আসছি। তারপরেও আমার কিছু অডিয়েন্সদের কাছে কিছু জানা আছে, আমার আপনজন। কারণ এখানে অ্যাক্টিভ সব পৃথিবীর সবাই অ্যাক্টিভ। পরিচিত লোকজন সবাই টেক্সট করতেছে, আমি দেখছি। আমার পরিচিত একজনও নাই, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমার কথাগুলো যেন তারা শোনে, সবাই শুনবে, জেনে রাখ।